প্রাসাদের বাহিরের বিশালাকা প্রশস্ত চত্বর সজ্জিত হয়েছে নেকড়ে রানীর বিবাহ উপলক্ষে। কিছুটা জায়গা ঘিরে কালো বস্ত্র দ্বারা আবৃত করে বিবাহের স্থান তৈরি করা হয়েছে। উপরে ছাউনি টাঙিয়ে ভিন্ন প্রজাতির কিছু সফেদ রঙের ফুল লাগানো রয়েছে তাতে। এত আয়োজনের মাঝে নেই কোনো আলোকসজ্জা। এতে যেন ফিকে হয়ে গেছে সকল সাজসজ্জা, বড় রঙহীন লাগছে এই বিবাহ। কালো বস্ত্র আর সফেদ ফুলের সংমিশ্রণ পথের দুই ধার বেয়ে পৌঁছে গেছে সদর দ্বারের সীমানা পর্যন্ত। ছাউনিযুক্ত সজ্জিত চত্বরে পাশাপাশি বসে আছে জেনি ও রাআদ। তাদের ঘিরে সহস্রাধিক নেকড়ের আনাগোনা। কর্মচারীগুলো নিজেদের কর্ম সম্পন্ন করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সম্মুখে। কিছুটা দূরে রাজবৈদ্যকেও একটি কেদারায় বসে থাকতে দেখা যাচ্ছে। প্রহরীরা বরাবরের মতোই নিজেদের অস্ত্র সহিত দণ্ডায়মান। রাজ্যের সকলেই উপস্থিত সেখানে, তবে কোথাও নজরে আসছে না সেনাপতি হ্যারিস। খানিক বিরক্ত হয় জেনি, শুভক্ষণে দেখা মেলে না এই সেনাপতির, ফাঁকিবাজ একটা। উপস্থিত সকলের মধ্যেই যেন উত্তেজনা বয়ে যাচ্ছে। রানীর বিবাহ, তাও একজন সাধারণ মানবের সঙ্গে। উত্তেজনা তো থাকবেই। এমন ঘটনা পূর্বে কখনো ঘটেছে বলে তাদের জানা নেই। এ যেন নয়া কোনো আশ্চর্য। একজন নেকড়ে অন্য এক নেকড়ের কানে ফিসফিসিয়ে বলে, অনর্থ ঘটবে, মিলিয়ে নিস আমার কথা। অপর নেকড়েটি এমন কথাতে ভীত হয়ে পড়ে। রানী শুনতে পেলে আর রক্ষা নেই। কিছুটা রাগান্বিত হয়ে ফিসফিসিয়ে বলে, এমন কথা উচ্চারণও করিস না, যদি প্রাণের মায়া থেকে থাকে। মিয়ে যায় নেকড়েটি। সত্যই তো বলেছে তার সঙ্গী, যদি রানী শুনে ফেলত। ভাবতেই আঁতকে ওঠে সে। জেনি শান্ত চোখে একবার পাশে তাকিয়ে দেখে নেয় রাতকে। কেমন গম্ভীর হয়ে বসে আছে পুরুষটি। কিন্তু চোখে তার কারো জন্যে গভীর আকুলতা। কাউকে হারিয়ে ফেলার ভীতি তার গম্ভীর মুখশ্রীকেও মিয়ে দিচ্ছে। যে কেউ দেখে বুঝে নিবে প্রিয়জনের প্রাণ রক্ষায় কতটা তৎপর এই পুরুষ। জেনি দৃষ্টি ফিরিয়ে বিড়বিড়িয়ে বলে, মানবজাতির মতিগতি বোঝা বড় দায়। কিয়ৎ পূর্বেও যে আমাকে আলিঙ্গন করতে মুখিয়েছিল, এখন তার মুখশ্রীতে কালো মেঘে ছেয়ে গেছে। বিবাহের সময় যত এগিয়ে আসছে, উপস্থিত নেকড়েদের উৎকণ্ঠা তত বৃদ্ধি পাচ্ছে। সকলে মনোযোগের সহিত চেয়ে আছে বরকনের দিকে। জেনি নিজের কোমরে আলগোছে হাত রাখে। কোমরের অলঙ্কারের সঙ্গে ঝুলন্ত চাবির গোছা স্পর্শ করে রহস্যময় হাসে। চাবির গোছা পাশে রেখে নিজ মনে হেসে বলে, বোকা পেয়েছ আমাকে। বারংবার ধোঁকা দেবে। তুমি হয়তো ভুলে গিয়েছ অনুভব, নেকড়ে রাজ্যের রানী আমি। এত বড় রাজ্যের রানী এমনি এমনি হয়নি আমি। পূর্বেই ধারণা করেছিলাম তুমি এমন কিছুই করবে। তোমার কক্ষে প্রবেশের পূর্বেই সরিয়ে ফেলেছিলাম এই চাবির গোছা। অতঃপর নিশ্চিন্তে তোমায় আলিঙ্গন করেছি। তোমার জন্য আরও উপহার অপেক্ষা করছে অনুভব। প্রস্তুত হয়ে যাও নেকড়ে রানীর উপহার গ্রহণ করবার জন্য। এ উপহার যে বড় আকর্ষণীয় হবে তোমার নিকট। পাশে বসে থাকা রাত চিন্তিত ভঙ্গিতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। হয়তো কারোর আগমনের আশায়। কিন্তু না। বিবাহের সময় অগ্রসর হচ্ছে, তবে কোনো আশার আলো সে দেখতে পাচ্ছ না। জেনি তাকে আর বিন্দু পরিমাণ বিশ্বাস করবে না, সে কথা তার জানা।
অস্ত্র সংরক্ষণকৃত কক্ষের চাবি নিতে সে অসফল হয়েছে। এই ব্যর্থতার মূল্য কি তবে নিজের প্রিয়তমাকে হারিয়ে চোকাতে হবে? আনমনে বলে, তুমি যে বড্ড মূল্যবান সম্পদ আমার প্রিয়তমা। তোমার জীবন রক্ষা করতে হলে যদি এই নেকড়েটাকে বিবাহ করতে হয়, আমি করব। প্রিয়তমার মৃত্যুভয়ে তার হৃদয়ের দহন আরও বৃদ্ধি পায়। করুণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে চারপাশ। তাকে সাহায্য করার মতো একটা প্রাণীও কি নেই এখানে? ব্যথিত স্বরে বিড়বিড়িয়ে বলে ওঠে, এই জীবনেও কি তোমায় পাওয়া হবে না প্রিয়তমা? কেন এত দুর্গম তোমাকে পাওয়ার রাস্তাটা? হঠাৎ একজন কর্মচারী নেকড়ে এগিয়ে আসে তাদের দিকে। সম্মান প্রদর্শন করে রানীকে। মাথা নুইয়ে বলে, আপনাকে একবার প্রাসাদে যেতে হবে মহারানী। কেউ অপেক্ষা করছে আপনার জন্য। খানিক চমকে ওঠে জেনি। ব্যস্ত পায়ে উঠে পড়ে রায়াদের পাশ থেকে অগ্রসর হয় প্রাসাদের দিকে। ধ্যান ভাঙে রায়াদের। অবাক চোখে তাকায় জেনির যাওয়ার পানে। এমন অসময়ে প্রাসাদে কেন যাচ্ছে সে? কোনো মতলব আটেনি তো নতুন করে। কিছুক্ষণ পেরিয়ে যায়, ফিরে আসে না জেনি। রেগে উঠে দাঁড়ায় রায়াদ, অগ্রসর হয় প্রাসাদের দিকে। একজন নেকড়ে এগিয়ে আসে তার দিকে। তার পথ আগলে বাধা প্রদান করে বলে, বিবাহের পূর্বে আপনি কোথাও যেতে পারবেন না। বিরক্ত হয় রায়াদ। রাগান্বিত স্বরে বলে, তোমার কথা শুনতে হবে আমাকে। হুকুম করছো তুমি আমাকে? সামান্য কর্মচারী তুমি, জেনি জানলে তোমার প্রাণ থাকবে তো দেহে? দ্রুত নেকড়েটা সরে যায় তার পথ থেকে। ভীত স্বরে বলে, রানীকে বলবেন না দয়া করে। এরকম ভুল আর কখনো হবে না আমার দ্বারা। মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে রায়াদ। নেকড়েটাকে পার করে এগিয়ে যায় প্রাসাদের দিকে। প্রাসাদের এক বিশেষ কক্ষে ভীত মুখে বসে আছে জেনি। তার সম্মুখে কেউ একজন চিন্তিত মুখে সমানে পায়চারি করে চলেছে কক্ষ জুড়ে। জেনির মুখে কোনো কথা নেই, সে অপেক্ষা করছে সামনের ব্যক্তির কথার জন্য। তখনই ব্যক্তিটি রাগান্বিত স্বরে বলে ওঠে, তুমি কি করে বিবাহ করতে চাও ওই মানবকে? জেনি ভীত স্বরে জবাব দেয়, ওকে আমি ভালোবাসি। আরও যেন রাগান্বিত হয় ব্যক্তিটি। উচ্চস্বরে চিৎকার করে বলে, তাহলে ওই রাজকন্যাকে বাঁচিয়ে রেখেছ কেন? ওর শক্তির জন্য। পুনরায় চিৎকার করে ওঠে ব্যক্তিটি, নির্বোধ কন্যা, ওই রাজকন্যার বয়স 18 পেরিয়েছে বহু পূর্বে। তার শক্তি এখন স্থানান্তর সম্ভব নয়। সে এখন পূর্ণ শক্তির অধিকারী, একবার মায়াবী কয়েদখানা থেকে বেরোতে পারলেই সে শেষ করে দেবে এই রাজ্য। মাথা নুইয়ে বসে থাকে জেনি। নিজের বোকামির জন্য লজ্জিত সে। তার ধারণা ছিল না এ ব্যাপারে। সে চেয়েছিল লিয়ানাকে আটক করে তার শক্তি ছিনিয়ে নিতে। তার উত্তর না পেয়ে সম্মুখের ব্যক্তিটি পুনরায় বলে, মায়াবী কয়েদখানার 4 দেয়ালের মাঝেই জ্বালিয়ে দাও ওই রাজকন্যাকে। সম্মতি প্রকাশ করে জেনি। কক্ষের বাহিরে এসে একজন রক্ষীকে ডেকে বুঝিয়ে দেয় সবকিছু। রক্ষী মায়াবী কয়েদখানার উদ্দেশ্যে বেরিয়ে যেতেই অট্টহাসিতে ফেটে পড়ে সে। আচমকা হাসি থামিয়ে হিংস্র স্বরে বলে, এখন থেকে তুমি শুধু আমার হবে অনুভব।
যাকে বাঁচাতে বিবাহের সম্মতি দিয়েছ সে তো বিবাহের পূর্বেই মৃত্যুর দেশে পাড়ি জমাবে। হঠাৎ রাতকে নিজের সম্মুখে দেখে চমকে যায় জেনি। নিজেকে সংবরণ করে তাকে কিছু বলার পূর্বেই রাত ছুটে বেরিয়ে যায় প্রাসাদ থেকে। বাহিরের প্রহরীরা তাকে থামানোর চেষ্টা করলে চোখ রাঙায় জেনি। অনুভবের গন্তব্য তার জানা। দিকবিদিক ভুলে জঙ্গলের পথ ধরে দৌড়ে চলেছে রাত। অনেকটা রাস্তা দৌড়ানোর কারণে ব্যথায় টনটন করছে পা দুটো। তবুও টেনে হিচড়ে সে এগিয়ে চলেছে কয়েদখানার দিকে। কয়েদখানার সম্মুখে এসেই থমকে দাঁড়ায় রাত। আগুনের রঙে রেঙেছে কয়েদখানা। আগুনের শিখা ব্যতীত আর কিছুই নজরে আসছে না তার। কয়েদখানার ভিতরে কেউ পুরো শরীরে আগুন নিয়ে লাফালাফি করছে এ দেয়াল থেকে ও দেয়াল। এ দৃশ্যে যেন জ্ঞান শূন্য হয়ে পড়েছে রাত। মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়তে চায় সেই আগুনের উপর। তার পূর্বেই কয়েকজন নেকড়ে এসে ধরে ফেলে তাকে। টেনে হিচড়ে সরিয়ে নেয় কয়েদখানার সামনে থেকে। তারা নিজেরাও যেন আগুনের থেকে দূরত্বে যেতে চাইছে। ভীতি প্রকাশ পাচ্ছে তাদের চোখে মুখে। তাই যত দ্রুত সম্ভব রাতকে সরিয়ে নিতে চাইছে সেখান থেকে। কিন্তু রাদের শরীরে আজ যেন অসীম শক্তি ভর করেছে। তাদেরকে ছিটকে ফেলে বারংবার ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে ওই আগুনে। দূরে দাঁড়িয়ে এসবই পর্যবেক্ষণ করছে জেনি। লিয়ানার মৃতদেহ দেখতে ওই আগুনের সম্মুখে যাওয়ার সাহস তার নেই। তাই দূর থেকেই পর্যবেক্ষণ করছে রাদের উন্মাদনা। শান্তকোমল পুরুষটি আজ কেমন আগ্রাসী হয়ে উঠেছে। এত নেকড়ের শক্তিকেও যেন ছাপিয়ে যাচ্ছে সে। একসময় মিয়ে যায় আগুন, সেই সাথে পুড়ে ছাই হয়ে যায় মায়াবী কয়েদখানা। অসাড় হয়ে আসে রাত দেহখানা। ধস্তাধস্তি ছেড়ে আচমকা সে ঢলে পড়ে নেকড়েগুলোর উপর। জেনি সেদিকে চেয়ে নির্দেশ দেয়, ওকে প্রাসাদে নিয়ে এসো। রাতকে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা। কয়েদখানার সীমানা পেরোতেই তাদের সম্মুখে আচমকা উপস্থিত হয় এক মধ্যবয়সী নারী। চকিতে তাকায় জেনি, এ যে জাদুকরী এলি। চিৎকার করে ওঠে এলি, জাদুকরী এলি এখনো মরে যায়নি যে তার পুত্রকে নিয়ে তোরা যা ইচ্ছা করবি। ভীত হয়ে পড়ে জেনি। এই নারীর জাদু ক্ষমতা সম্পর্কে দুই রাজ্যের সকলেই অবগত। ভীত হয়ে নেকড়েগুলো রাতকে ছেড়ে দেয়। অমনি তাকে আলতো হাতে আগলে নেয় এলি। রাদের দিকে চেয়ে বিড়বিড়িয়ে কিছু বলতেই নড়ে ওঠে সে। আগ্রহ নিয়ে তার দিকে চেয়ে আছে এলি। চোখ খুলে সকলকে চমকে দিয়ে কাতর স্বরে ডেকে ওঠে, জননী। চকিতে তাকায় এলি। উত্তেজিত হয়ে বলে, কি বললে? আবার বলো। পুনরায় সেই ডাক, জননী। বহু বর্ষের অপেক্ষা যেন শেষ হয় এলির। আনন্দ অশ্রু ঝরে পড়ে তার নেত্র বেয়ে। রাতকে আলতো ঝাঁকিয়ে শুধায়, তোর সব কিছু মনে পড়েছে অনুভব? আবার ডাক বাবা। তোর মাতা যে তোর এই জননী ডাকের অপেক্ষায় কাটিয়ে দিয়েছে বহু বর্ষ। প্রত্যুত্তর করে না রাত। নিজের মাতার কোলে এত বর্ষ পর মাথা রাখার পরেও সে অশ্রু বিসর্জন দিচ্ছে অঝোর ধারায়। পুত্রের কান্না দেখে অবাক হয় ইলি। সে কিছু শুধানোর পূর্বেই শ্রবণগোচর হয় রাদের কণ্ঠস্বর। ওরা আমার প্রিয়তমাকে মেরে ফেলেছে মাতা। তোমার পুত্রের প্রণয় কি এতই বিষাক্ত ছিল যে বারংবার আমার প্রিয়তমাকে সহ্য করতে হয় এমন নিষ্ঠুরতা?
নেকড়ে রানীর রক্তে রেঙেছে আজ নেকড়ে রাজ্য। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের মাঝে পড়ে থেকে কাতরে চলেছে জেনি। তার পেট থেকে চুইয়ে পড়া রক্তে ভিজে যাচ্ছে সেই স্থান। জেনি নিজের পেট চেপে ধরে চোখ বড় বড় করে তাকায় রাআদের দিকে, যে কিনা এখনো লাল চোখে চেয়ে আছে জেনির দিকে। হাতে অস্ত্র, উস্কশুষ্ক চুল আর লাল চোখ তাকে বড্ড হিংস্র করে তুলেছে। শক্ত হাতে নেকড়ে নিধন অস্ত্র চেপে পুনরায় এগিয়ে আসে রাআদ। জেনির সম্মুখে দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করে বলে, মেরে ফেললি আমার প্রিয়তমাকে। উপস্থিত নেকড়েগুলো হতবাক হয়ে দেখে যায় সকল কর্মকাণ্ড। তাদের কিছুই করার নেই। জাদুকরী ইলি জাদু দ্বারা এমন এক গণ্ডি সৃষ্টি করেছে যা কোনো নেকড়ের পেরোনোর ক্ষমতা নেই। গণ্ডির ভেতরে থেকেই তারা নির্বাক হয়ে পর্যবেক্ষণ করে চলেছে সবকিছু। সম্মুখে রানীর এমন করুণ দশাতেও তাদের কিছুই করার ক্ষমতা নেই। তারা এই গণ্ডি পেরোতে অক্ষম। পুত্রের এমন নিষ্ঠুরতা জাদুকরী ইলিকেও যে বড্ড হতবাক করেছে। তার পুত্র কাউকে হত্যা করতে পারে এ কথা যে সে কল্পনাতেও আনেনি কখনো। প্রিয়তমার মৃত্যু কি তাকে এতটাই নির্মম করে তুলল? তার ঘোর ভাঙে জেনির কাতর কণ্ঠস্বরে। জেনি নিজের পেট চেপে ধরে চোখ বড় বড় করে শুধায়, এই অস্ত্র তুমি কিভাবে পেলে? চাবি তো আমার কাছে। কথাটা বলেই নিজের কোমরে লক্ষ্য করে সেখানে চাবি দেখতে না পেয়ে হতাশ হয় জেনি। মনে পড়ে বিবাহের স্থানে চাবির গোছা নিজের পাশে রেখেছিল সে। কর্মচারীর ডাকে ব্যস্ত হয়ে উঠে ছুটে গিয়েছিল প্রাসাদে, তখন চাবির গোছা তুলতে ভুলে গিয়েছিল। অতঃপর রাআদের সাথে দেখা হয় প্রাসাদে। রাআদের হাতে কিভাবে অস্ত্র এলো সেই রহস্য আর বুঝার বাকি থাকে না। নিজের খামখেয়ালির কারণেই আজ প্রাণ দিতে হচ্ছে তাকে। অনেক কষ্টে রাআদের উদ্দেশ্যে ব্যথিত স্বরে বলে, মৃত মানুষের জন্য কেন এত উতলা তুমি অনুভব? কেন নিজেকে আবৃত করেছ নিষ্ঠুরতার চাদরে? সে তোমার জন্য সঠিক ছিল না। প্রত্যুত্তর করে না রাআদ। ঠায় দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। জেনি পুনরায় বলতে চেষ্টা করে, বাঁচাও আমাকে। তবে সে কথা আর বলা হয়ে ওঠে না। তার পূর্বেই নেকড়ে নিধন অস্ত্রের দ্বিতীয় প্রহার এসে পড়ে তার ক্ষতের উপর। আকস্মিক আক্রমণে চমকে ওঠে সকলে। জেনি যেন নিঃশ্বাস নেবার ও ফুরসত পায় না। চিরকালের জন্য বন্ধ করে নেয় নিজের চোখ দুটি। এত দ্রুত প্রাণ ত্যাগ করাতে অসন্তুষ্ট হয় রাআদ। উন্মাদের ন্যায় চিৎকার করে ওঠে রাআদ, এত সহজে তুই মরবি না। চোখ কেন বন্ধ করেছিস? ছল করছিস তুই। তার দেহে প্রাণ নেই জেনেও পুনরায় অস্ত্র চালায় রাআদ। বারংবার অস্ত্র চালাতেই থাকে। দৌড়ে গিয়ে জোরপূর্বক তাকে থামিয়ে দেয় এলি। দুহাতে পুত্রের রাগান্বিত মুখশ্রী আগলে বলে, সে মৃত অনুভব। কথাটা শ্রবণগোচর হতেই থেমে যায় রাআদ। ঘাড় ঘুরিয়ে তাকায় মাতার দিকে। অস্ত্র ফেলে দিয়ে ধপ করে বসে পড়ে মাটিতে। শান্ত দৃষ্টিতে একবার তাকায় নিজের মাতার দিকে। অতঃপর আচমকা শুয়ে পড়ে তার কোলে। নিষ্ঠুরতার খোলস ছেড়ে বেরিয়ে এসে শব্দ করে কেঁদে ওঠে সে। ইলি দ্রুত হাতে আগলে নেয় পুত্রকে। রাআদের পৃষ্ঠদেশে আলতো করে হাত চাপড়ে সান্ত্বনা দিতে থাকে তাকে। তবে কোনো বাক্য উচ্চারণ করে না সে।
নিঃশব্দে বসে ভাবতে থাকে, এই প্রণয়ের পরিণতি বারংবার কেন বিচ্ছেদী হয়। পূর্ণশক্তির অধিকারী রাজকন্যার এমন মৃত্যু কেবল তার পুত্র নয়, তার মাতৃ হৃদয়ও গভীর দাগ কেটেছে। অজান্তেই তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সেই কন্যার অসীম মায় সেও তো ডুবেছিল। কতগুলো বর্ষ কাটিয়ে দিয়েছে সেই কন্যার সুরক্ষায়। ঘুমন্ত পরীর উপর আসা সমস্ত বিপদে সে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার সম্মুখে। কত শত শত্রুর বিনাশ করেছে সেই পরীকে বাঁচাতে। সেই পরীর এমন মৃত্যু যে বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে তার হৃদয়ে। আচমকা রাত মাথা তুলে আকুল স্বরে শুধায়, সাধারণ আগুন কি পূর্ণশক্তিধর ভ্যাম্পায়ারের প্রাণ নিতে পারে? চকিতে তাকায় ইলি। পুত্রের প্রশ্নে খানিক আশার আলো ফুটে ওঠে তার চোখে মুখে। রাতকে রেখে দৌড়ে যায় কয়েদখানার সম্মুখে। পুড়ে যাওয়া কয়েদখানার ধ্বংসলীলার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে হতাশার শ্বাস ফেলে সে। তার দিকে দৌড়ে আসে রাত। তার দুবাহু আঁকড়ে বেকুল হয়ে শুধায়, বেঁচে আছে আমার প্রিয়তমা? বলো না মাতা। ইলি হতাশ স্বরে উত্তর দেয়, এ কোনো সাধারণ আগুন ছিল না অনুভব। এই আগুন মন্ত্রপুত আগুন। সরে আসে রাত। যেটুকু আশা ছিল সেটাও যেন এক পলকেই উবে গেল। চোখ দুটি পুরোপুরি শুকানোর পূর্বেই পুনরায় টলমল করে ভরে ওঠে অশ্রুতে। সুদর্শন মুখশ্রীটা যেন কয়েক প্রহরের ব্যবধানে নিজের উজ্জ্বলতা হারিয়ে বসেছে। কান্নার প্রকোপে লালচে রং ধারণ করেছে চোখ দুটি। এখন হয়তো লিয়ানা দেখলে অধর বাঁকিয়ে বলতো, তোমাকে বড্ড বাজে দেখাচ্ছে অনুভব। রাত দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে, কেন এত বিরহ দিচ্ছ প্রিয়তমা? ফিরে আসো না একটাবার। তোমার প্রিয় পুরুষের হৃদয়ে যে বড্ড যন্ত্রণা হচ্ছে। তাদের দৃষ্টির অগোচরেই ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গণ্ডির রেখা। ফুরিয়ে আসছে জাদুর প্রভাব। নেকড়েগুলো মুখিয়ে আছে তাদের উপর হামলে পড়ার জন্য। রানীর মৃত্যু তাদের ব্যথিত করেনি, বরং এখন এই মানবটিকে ভক্ষণ করতে কোনো বাধা নেই। সকলে নিজেদের জীবগুলো একবার চেটে নেয়। কিয়ৎ দূরত্বে শিকার দাঁড়িয়ে আজ জমিয়ে আহার হবে। গণ্ডি পুরোপুরি মিলিয়ে যেতেই তারা গর্জে ওঠে একত্রে। চকিতে তাকায় ইলি ও রাত। সবগুলো নেকড়েকে একসঙ্গে ছুটে আসতে দেখে ঘাবড়ে যায় রাত। ইলি কিছু করার পূর্বেই হ্যারিস এসে দাঁড়িয়েছে তাদের সম্মুখে। নিজের তলোয়ার হাতে হুঙ্কার ছেড়ে বলে, আর এক পা এগোবে না কেউ। আমার আদেশ অমান্য করে তাদের দিকে কেউ এগোনোর স্পর্ধা করলে তার ধর থেকে মাথা আলাদা করতে বেশি সময় নেব না আমি। পিছিয়ে যায় নেকড়েগুলো। সেনাপতির হুকুম মানতে তারা বাধ্য। সেনাপতির অসীম শক্তি আর অদ্ভুত কলাকৌশলের কাছে তাদের শক্তি বড় নগণ্য। তবুও একজন সাহস করে মাথা নুইয়ে বলে, আপনি ভুল করছেন সেনাপতি, ওরা আমাদের শত্রু। হ্যারিস ফিরে তাকায় তার দিকে। অতঃপর খুবই শান্ত স্বরে শুধায়, দুঃসাহস দেখাচ্ছ? নেকড়েটার সাহস যেন অচিরেই বিলীন হয়ে যায়। অপরাধী কণ্ঠে বলে, অপরাধ মার্জনা করবেন, আমার উদ্দেশ্যে এটা ছিল না। হতবাক হয় ইলি। নেকড়ে রাজ্যের সেনাপতি তাদের রক্ষা করছে, এও কি সম্ভব? নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে রাত। তাদের রক্ষা করার পিছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই সেনাপতির।
সেনাপতি হ্যারিস এগিয়ে আসে তাদের দিকে। বিনয়ী স্বরে বলে, আপনাদের এখন যাওয়া উচিত এই রাজ্য থেকে। চলুন পৌঁছে দেই সদর দ্বার অবধি। জাদুকরী ইলি অবাক স্বরে শুধায়, তুমি কেন অন্য রাজ্যের বাসিন্দাদের জন্য নিজ রাজ্যের সাথে প্রতারণা করছ? এখন এসব বলার সময় নয়, দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে। ইলি পুনরায় শুধায়, রাজ্যের রানী তো মরে পড়ে আছে। তাহলে কিসের জন্য এত ভীত তোমার মুখশ্রী? প্রত্যুত্তর করে না হ্যারিস। চিল্লিয়ে ওঠে রাআদ, উদ্দেশ্য কি তোর? আপনাদের রক্ষা করা। তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করে না রাআদ। নেকড়েরা শুধু প্রাণ নিতে জানে, রক্ষা করতে নয়। সে রেগেমেগে কিছু বলবে তার পূর্বেই পেছনে থেকে ভেসে আসে কারোর রাগান্বিত কণ্ঠস্বর, বিশ্বাসঘাতক। মধ্যবয়সী পুরুষটিকে কেমন পরিচিত লাগছে রাআদের নিকট। কোথাও যেন দেখেছে তাকে। লোকটা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে তাদের থেকে কিছুটা দূরে। বিশ্বাসঘাতক শব্দটা যে সে হ্যারিসের উদ্দেশ্যে বলেছে তাতে কোনো সন্দেহ নেই। হ্যারিসের দিকে তার হিংস্র দৃষ্টিই বলে দিচ্ছে তার প্রতি সে কতটা রাগান্বিত। তাকে অবাক করে দিয়ে তার মাতা বলে ওঠে, আসিফ। চকিতে তাকায় রাআদ। আসিফ নেকড়ে রাজ্যের সাবেক রাজা। কিন্তু সে তো মারা গিয়েছিল বহু পূর্বে। হতভম্ব হয়ে তার দিকে চেয়ে থাকে জাদুকরী এলি। জেনির মৃতদেহের দিকে একবার তাকায় আসিফ। অতঃপর দৃষ্টি ফিরিয়ে রাগান্বিত স্বরে বলে, আমার পুত্রকে তো হত্যা করেছিস বহু পূর্বেই, আজ আমার কন্যাকেও হত্যা করলি। কোনো উত্তর না আসাতে পুনরায় হ্যারিসের দিকে চেয়ে বলে, বিশ্বাসঘাতকতা করলি তুই নিজের রাজ্যের সাথে। প্রতারক। বাঁকা হাসে হ্যারিস। খানিকটা এগিয়ে এসে বলে, কেন? এটা তো তোর কাছেই শিখেছি আমি। মনে পড়ে সেই দিনের কথা। আমার পিতার সঙ্গে প্রতারণা করে তাকে হত্যা করেছিলি তুই, ছিনিয়ে নিয়েছিলি এই রাজ্যে। সেই থেকে আমি ছটফট করেছি প্রতিশোধ নিতে। আজ আমার সেই আশা পূর্ণ হবে। খানিকটা বিচলিত হয়ে পড়েছে আসিফ। অবাক স্বরে শুধায়, তুই অশোকের পুত্র? চিৎকার করে ওঠে হ্যারিস, হ্যাঁ, অশোকের পুত্র আমি। এত দ্রুত ভুলে গেলি নিজের ভ্রাতাকে? আমার পিতা তোকে বিশ্বাস করেছিল চোখ বন্ধ করে। আর তুই কি করলি? রাজ্যের লোভে হত্যা করলি নিজের ভ্রাতাকে। বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় উদাহরণ তুই আসিফ। বহু বর্ষ অপেক্ষা করেছি আমি। ভ্যাম্পায়ার রাজা তোকে সাধারণ অস্ত্র দ্বারা প্রহার করেছিল, বেঁচে গেলি তুই। নেকড়ে রাজ্যে এতগুলো বর্ষ গোপনে তোর চিকিৎসা চালিয়ে গেছে তোর কন্যা। তোর সুস্থ হওয়ার অপেক্ষা তোর কন্যা একা নয়, আমিও করেছি শুধু তোকে নিজ হাতে হত্যা করব বলে। ভরকে যায় আসিফ। নিজের প্রাসাদে তার এত বড় শত্রু আছে তা সে কল্পনাও করেনি। অশোকের পুত্রের যুদ্ধের কলাকৌশল নিশ্চয়ই তার পিতার মতোই নিখুঁত। অস্ত্র চালানোতে পারদর্শী বলেই হয়তো হয়ে উঠেছে রাজ্যের সেনাপতি। সে আপোষ করে বলে, দেখ বাবা, যা গেছে তা তো ফিরে আসবে না। তবে এদের হত্যা করে তোকে আমি রাজ্যের রাজা ঘোষণা করে দিব। শব্দ করে হেসে ওঠে হ্যারিস, তুই আমাকে রাজা করবি? তোকে হত্যা করলে রাজার আসন আমি না চাইতেও পেয়ে যাব।
পিতার হত্যাকারীর সঙ্গে রাজ্যের লোভে আপোষ করা তোর বৈশিষ্ট্য, আমার নয়। কয়েক পা পিছিয়ে যায় আসিফ। এই পুত্র তো অশোকের ন্যায় বিচক্ষণ হয়েছে। একে ঘায়েল করতে বেগ পেতে হবে তার। পেছনে যেতে যেতে আচমকা ছুটে গিয়ে আক্রমণ করে বসে আসিফ। আকস্মাৎ আক্রমণে কিছু বুঝে ওঠার পূর্বেই ধরাশায়ী করে ফেলে হ্যারিসকে। চমকে ওঠে ইলি ও রাআদ। তাদেরকে আরও অবাক করে দিয়ে নিমেষেই সুকৌশলে আসিফের আয়ত্ত থেকে বেরিয়ে যায় হ্যারিস। শুরু হয় তাদের যুদ্ধ। একের পর এক প্রহার করে চলেছে আসিফ। সুকৌশলে বারংবার তা এড়িয়ে যাচ্ছে হ্যারিস। এই যুদ্ধ যেন শেষ হবার নয়। নীরব ভূমিকা পালন করছে ইলি ও রাআদ। যুদ্ধের এক পর্যায়ে আচমকা ঢলে পড়ে আসিফ। রক্ত চুইয়ে চুইয়ে পড়তে থাকে তার শরীর বেয়ে। অবাক হয় হ্যারিস, সে তো অস্ত্র চালায়নি। রাগান্বিত দৃষ্টিতে ফিরে তাকায় সে। আসিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আরও পূর্বে। তার নিথর দেহের সম্মুখে দণ্ডায়মান হিংস্র নারীটির সফেদ গাউন চুইয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। তীক্ষ্ণ দাঁত দুটি বেরিয়ে এসে জানান দিচ্ছে তার হিংস্রতা। সুন্দর চোখ দুটি জ্বলে উঠেছে শত্রুর বিনাশ করতে। তার হাতের কাঠের তৈরি অস্ত্রটি রক্তে ভিজে লালবর্ণ ধারণ করেছে। মাথার উপরে সবুজ রঙা ছোট্ট পাখিটা উড়ে চলেছে প্রাণ খুলে। তার সবুজ ডানা দুটি বারংবার ঝাপটে প্রমাণ করছে তার উচ্ছ্বাস। শরীরের ক্ষতগুলো মিলিয়ে গেছে হয়তো ভ্যাম্পায়ার রাজকন্যার হাতের স্পর্শে। জাদুকরী ইলির অধরে হাসি ফুটে উঠেছে এই দৃশ্যে। রায়াদ হতবাক হয়ে চেয়ে থাকে এক দৃষ্টিতে। সত্যিই কি নারীটি তার সম্মুখে? এটা আবার তার কল্পনা নয়তো? দ্বিধান্বিত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সে। নড়াচড়া করার শক্তি যেন হারিয়ে বসেছে সে। নিজেকে সংবরণ করে নারীটির দিকে অগ্রসর হতে গিয়েও থেমে যায়। এই দৃশ্য যদি তার কল্পনা হয়। ছুতে গেলে যদি শূন্যে মিলিয়ে যায় নারীটি। তাকে ভুল প্রমাণিত করতেই যেন নারীটি স্বাভাবিক রূপে ফিরে আসে। তার দিকে চেয়ে মুচকি হাসে। হাতের অস্ত্র ফেলে দিয়ে অগ্রসর হয় তার দিকে। ঢোক গেলে রাআদ। তবে কি সত্যিই এসেছে সে? দ্রুত সেখান থেকে প্রস্থান করে জাদুকরী এলি। এই সময়টা সে এখানে উপস্থিত থেকে বিরক্ত করতে চাইছে না। তাদের কিছুটা একান্ত প্রহর প্রয়োজন। আচমকা নারীটির সামনে এসে দাঁড়ায় হ্যারিস। থেমে যায় লিয়ানা। হ্যারিস চিন্তিত মুখে শুধায়, এখন কেমন বোধ করছেন রাজকন্যা? পুরোপুরি সুস্থ নন আপনি। আপনার এখানে আসার প্রয়োজন ছিল না, আমি সামলে নিতাম। লিয়ানা শান্ত স্বরে জবাব দেয়, আমি ঠিক আছি হ্যারিস। আমার এখানে আসার প্রয়োজন ছিল। আমি আসিফের জন্য আসিনি, অন্য কারো জন্য এসেছি। হ্যারিস আর চোখে তাকায় দূরে দাঁড়ানো রাআদের দিকে। অন্য কেউটা যে এই মানব তা সে ভালোই বুঝেছে। পুনরায় লিয়ানার দিকে চেয়ে বলে, কিন্তু মায়াবী কয়েদখানা আপনার অনেক শক্তি ক্ষয় করেছে। এখন আপনার বিশ্রাম প্রয়োজন। এত সামান্যতে আমি দুর্বল হই না হ্যারিস। আপনি চিন্তা করবেন না। দমে যায় হ্যারিস। লিয়ানা এগিয়ে যায় রাআদের নিকট। আবেগঘন কণ্ঠে ডাকে, অনুভব। উত্তর না পেয়ে পুরুষটির উপর গভীর দৃষ্টি নিক্ষেপ করে লিয়ানা।
পুরুষটি কি রাগান্বিত তার উপর। পুনরায় শুধায়, কথা বলবে না আমার সাথে। আচমকা তাকে এক ঝটকায় টেনে নিজের সাথে আগলে নেয় রাত। লিয়ানা মুচকি হেসে তার বলিষ্ঠ দেহখানা দুহাতে আঁকড়ে ধরে বলে, অনুভব। এবারও কোনো উত্তর আসে না অপর পাশ থেকে। শুধুই ঘন ঘন নিঃশ্বাস আর হৃদযন্ত্রের ধক ধক শব্দই শ্রবণগোচর হচ্ছে। হ্যারিসের সম্মুখে আর কিছু বলে না লিয়ানা। রাদের কপালে আলতো করে অধর ছুঁয়ে বলে, চলো যাওয়া যাক। মাথার উপরে চেয়ে বলে, পিরো, তুই হ্যারিসের সঙ্গে যা। আমার একটু কাজ আছে। তেতে ওঠে পিরো। রাগান্বিত স্বরে বলে, তোর কিসের এত কাজ আমি জানি না ভেবেছিস? বরের সাথে প্রীতি করতে আমাকে এই নেকড়ের কাছে ছেড়ে দিয়ে যাবি? স্বার্থপর ভ্যাম্পায়ার। চোখ বড় বড় করে তাকায় লিয়ানা। এই পিরো তার মানসম্মান কবে যেন ধূলিসাৎ করে দেয়। কিঞ্চিত বিরক্ত স্বরে বলে, ও তোকে খাবে না নির্বোধ পাখি। তোর মাংসের স্বাদ নিশ্চয়ই খুব বিচ্ছিরি, যার দরুন নেকড়ে রাজ্যে এসেও তুই জীবিত। চিৎকার করে ওঠে পিরো, এই আমাকে পাখি বলবি না। আমি বেঁচে থাকাতে তোর যখন এতই আফসোস হচ্ছিল, তাহলে কয়েদখানায় মরতে গেলি কেন আমাকে বাঁচাতে? হ্যারিস এগিয়ে এসে থামিয়ে দেয় তাদের কথোপকথন। দুজনের মাঝে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, চুপ একদম। অতঃপর লিয়ানার উদ্দেশ্যে বলে, তাহলে আমরা যাচ্ছি। আপনারা ধীরে সুস্থে আসুন। হ্যারিস অগ্রসর হয় সদর দ্বারের দিকে। তার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে উঠছে পিরো। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে লিয়ানার দিকে চেয়ে বিড়বিড়িয়ে কিছু বলছে, যা হ্যারিসের শ্রবণগোচর না হলেও পিরোর চাহনি দেখেই বুঝতে পারছে সে চটে আছে। তাকে স্বাভাবিক করতে শুধায়, তোমার নাম কি যেন? ব্যাস। একটা প্রশ্নই যথেষ্ট ছিল পিরোর মুখ খুলতে। কথার ফোয়ারা ছুটতে থাকে। চোখ ছোট ছোট করে তাকায় হ্যারিস। প্রশ্ন করে বিপদে পড়ে গেল নাকি সে? এই পাখি তো সারাটা রাস্তা বকবক করে তার কান ঝলসে দিবে মনে হচ্ছে। অপরদিকে রাত নিশ্চুপ। তার যেন কিচ্ছুটি বলার ইচ্ছে নেই আজ। বারবার ডেকে ডেকে উত্তর না পেয়ে হতাশ হয় লিয়ানা। অতঃপর নিজেই বলতে শুরু করে, হ্যারিস আমাকে কয়েদখানা থেকে বের করেছিল। বাহিরে এসে পিরোকে তুলে হাতে নিতেই প্রহরী চলে আসে। হাতে তার জ্বলন্ত মশাল। উদ্দেশ্য ছিল আমাকে পুড়িয়ে মারা। কিন্তু বেচারা আমাকে কয়েদখানার বাহিরে দেখে চমকে গিয়ে মশাল ফেলে দেয় নিচ্ছে। আগুন লেগে যায় তার শরীরে। আমি অনেক দুর্বল ছিলাম বিধায় হ্যারিস আমাকে সরিয়ে নিয়ে যায় নিরাপদ স্থানে। অমনি রাত কিঞ্চিত বিরক্ত স্বরে বলে ওঠে, উদ্দেশ্য কি ওই নেকড়েটার? সে খারাপ নয় অনুভব। হ্যারিসের মন অনেক ভালো। পুনরায় নীরব হয়ে যায় রাত। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। বারবার কেন ওই হ্যারিসের নাম নিতে হবে? ভ্রু কুঁচকে তাকায় লিয়ানা। শুধায়, আবার নীরব হয়ে গেলে কেন? প্রত্যুত্তর করে না রাত। তার আরও নিকটে এগিয়ে আসে লিয়ানা। মেলে ধরে নিজের বাদামি ডানা। আকস্মাৎ রাতকে নিজের সাথে আঁকড়ে ধরে উড়াল দেয় আকাশে। আচমকা উপর উঠে যাওয়াতে চমকে যায় রাত। ব্যস্ত স্বরে বলে, আরে আরে কি করছো? পড়ে যাব তো। চোখ ছোট করে তাকায় লিয়ানা। খানিক অবাক হয়ে শুধায়, তুমি কি আমাকে দুর্বল ভাবছ?
মুখ ঘুরিয়ে নেয় রাআদ। সে মোটেই কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভুলে বলে ফেলছে। তার নীরবতার মাঝে লিয়ানা পুনরায় শুধায়, তুমি জেনিকে হত্যা করেছ? কিভাবে অনুভব? আমার যে বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। আমার প্রিয় পুরুষের হাত রক্তে রঞ্জিত হোক তা আমি কখনোই চাইনি। রাগের লেলিহা ফুটে ওঠে রাআদের চোখে। হাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ করেছি। ওকে আরো কঠিন মৃত্যু দেওয়ার প্রয়োজন ছিল। সামান্যতেই মুক্তি পেয়ে গেছে সে। চকিতে তাকায় লিয়ানা। এত রাগ! তার অনুভবের এই রূপ বড় অচেনা তার নিকট। পরিস্থিতি স্বাভাবিক করতে খানিক রসিকতার স্বরে বলে, বেচারি কতই না ভালোবেসেছিল তোমাকে। লিয়ানার রসিকতা বুঝে ভ্রু কুঁচকে তাকায় রাআদ। বলে, ঠাট্টা করছ? অন্য নারীর ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার প্রিয়তমা। নিজের আশেপাশে অন্য নারীর অস্তিত্বও চাই না আমি। মুগ্ধ হয় লিয়ানা। এই পুরুষটির ভালোবাসা পেতে সে সহস্রবার বরণ করে নিবে অভিশপ্ত ঘুম। এতগুলো বর্ষ পরেও পুরুষটির প্রণয় যেন এখনো নতুন। পুরুষটি বারংবার তাকে নতুন করে প্রণয় আবদ্ধ করে। হঠাৎ পিরোর কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, উড়তে উড়তে আকাশ ভেদ করে চলে যা। বলি, তোর কি শরম করে না নিজের বরের দিকে সবসময় এভাবে চেয়ে থাকতে? চমকে যায় লিয়ানা ও রাআদ। তারা একত্রে বলে ওঠে, হুম। আরও চটে যায় পিরো। চিল্লিয়ে বলে, পিরিতে এত উন্মাদ হয়ে গেছিস যে নিজের রাজ্য চিনতে পারছিস না। এবার তো নিচে নাম। হুঁশ ফেরে লিয়ানার। চারপাশ পর্যবেক্ষণ করে উপলব্ধি করতে পারে তারা ভ্যাম্পায়ার রাজ্যে পৌঁছে গেছে। দ্রুত ডানা ঝাপটে নিচে নেমে আসে। রাআদকে ছেড়ে গুটিয়ে নেয় ডানা দুটি। অতঃপর পিরোর দিকে চেয়ে বলে, ভালোভাবে কথা বলতে পারিস না? সবসময় তোর মেজাজ আকাশ ছুঁয়েই থাকে। অনেক সুন্দর কথা বলতে পারি আমি, কিন্তু বরের সাথে আঠার মতো চিপকে থাকা ভ্যাম্পায়ার আমি জীবনে দেখিনি। আজ তোর রক্ত আমি শুষেই নেব। লিয়ানাকে এগিয়ে আসতে দেখে দ্রুত হ্যারিসের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে পিরো। হ্যারিসের কানের কাছে ফিসফিসিয়ে বলে, দেখলি এটা কেমন লোভী? কাজ খতম বলে এখন আমার রক্ত শুষতে আসছে। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে হ্যারিস। পথিমধ্যে সে পিরোর ভয় দূর করতে তার সঙ্গে বন্ধুত্ব করেছে। এখন পাখিটা তাকে আর পাত্তাই দিচ্ছে না। রায়াদ এগিয়ে এসে বলে, দুজন কি একটু চুপ করে থাকতে পারো না? এই পিরোর কারণে আমি রিককে একবারও মিস করিনি। দ্রুত রায়াদের দিকে উড়ে আসে পিরো। কৌতূহলী হয়ে শুধায়, রিক কে রে? তোর বউ বলেছে আমি নাকি রিকের মতো। সে নিশ্চয়ই আমার মতোই নিষ্পাপ। হুম, অনেক নিষ্পাপ। তোমাকে পরিচয় করিয়ে দেব রিকের সাথে। খুশি হয় পিরো। হ্যারিসের কাছে গিয়ে বলে, মনে হচ্ছে আরও একটা বন্ধু পাবো আমি, যে তোর মতো আমার সব কথা শুনবে। রাজা জাআদ ও রানী অপ্সরা এগিয়ে এসে তাদের প্রাসাদে নিয়ে যায়। হ্যারিসকে দেখে তারা মোটেও অবাক হয়নি। জাদুকরী ইলির থেকে সমস্ত ঘটনা শুনেছে। তাদের কন্যার প্রাণ রক্ষার্থে হ্যারিসের ভূমিকা ভোলার নয়। তাই সাদরে আমন্ত্রণ জানায় তাকে। রাআদ প্রাসাদে এসেই আগে নিজের মাতার কক্ষের দিকে যায়।
দ্বারের সম্মুখে দাঁড়িয়ে আওয়াজ দেয়, আসবো মাতা। জাদুর আসন ছেড়ে উঠে দাঁড়ায় এলি। মুচকি হেসে বলে, এত দ্রুত চলে এলি তোরা? লিয়ানা কোথায়? আছে প্রাসাদেই। তুমি আমার সঙ্গে যাবে মাতা। দীর্ঘশ্বাস ফেলে এলি হতাশ স্বরে উত্তর দেয়, তা আর সম্ভব নয় বাবা। আমার দুনিয়া আলাদা, বদলে গেছে আমার সত্তা। তোরা ফিরে যা। মাঝে মাঝে দেখতে আসিস তোর জননীকে। আমি তো ভাবছি আমাদের ভবনেই ফিরে যাব আমি। তখনই কক্ষে প্রবেশ করে রাজারানী। রাজা জাদ বলেন, আপনাকে এখানেই থাকতে হবে, কোথাও যাওয়া হবে না। রানী অপ্সরা এগিয়ে এসে বলে, আমরা না হয় একসাথেই থাকলাম বেয়ান। আপনার কোনো আপত্তি কিন্তু শুনব না। ইলি কি বলবে বুঝে ওঠে না। রাআদ ইশারা করলে সম্মতি জানায় সে। এতে কিছুটা স্বস্তি পায় রায়াত। এখানে থাকলে তবুও সে কিছুটা নিশ্চিত থাকতে পারবে। একলা একা ওই ভবনে অন্তত থাকতে হবে না তার মাতাকে। তারা তিনজন কথোপকথনে মেতে উঠতেই বেরিয়ে যায় রাআদ। গন্তব্য লিয়ানার কক্ষ। তার এখন প্রিয়তমার সান্নিধ্য খুব করে প্রয়োজন। লিয়ানার কক্ষের সম্মুখে আসতেই লিয়ানা ও হ্যারিসকে কথা বলতে দেখে বিরক্তির রেখা ফুটে ওঠে তার মুখশ্রীতে। চোখ মুখ কুঁচকে একটানে লিয়ানাকে কক্ষে ঢুকিয়ে ধরাম করে দ্বার বন্ধ করে দেয়। আচমকা কি হতে হলো উপলব্ধি করতে কিছুটা সময় লেগে যায় হ্যারিসের। পুরো ঘটনা উপলব্ধি করতে পেরে আপনা আপনি হা হয়ে যায় তার মুখ। পিরো হ্যারিসের কাঁধে বসে বিরক্তভরা কণ্ঠে বলে, পীড়িত অতিথির জন্য নির্ধারণকৃত কক্ষে বসে আছে হ্যারিস। একমনে কিছু একটা ভেবে চলেছে সে। মুখমণ্ডল গম্ভীর, কপালে চিন্তার রেখা, চোখে মুখে বিষণ্ণতা। সব মিলিয়ে তাকে কিছুটা অসহায় লাগছে। তার কোলের উপর পিরো বসে সেই কখন থেকে তাকে পর্যবেক্ষণ করেই চলেছে। কিন্তু হ্যারিসের তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। সে কোনো গভীর চিন্তায় মগ্ন। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও হ্যারিসের ভাবভঙ্গি পরিবর্তন না হওয়াতে অতিশয় বিরক্ত বোধ করে পিরো। গলা উঁচিয়ে বলি তোকে কি ভূতে পেয়েছে? ধ্যান ভাঙে হ্যারিসের। পিরোর দিকে চেয়ে বলে, কিছু বললে? পুনরায় একই প্রশ্ন করে পিরো, তোকে কি ভূতে পেয়েছে? ভ্রু কুচকায় হ্যারিস। কৌতূহলী হয়ে শুধায়, এমন মনে হওয়ার কারণ? যেভাবে ভাবনায় ডুবে রয়েছিস। মনে হচ্ছে তোকে কোনো ভূতে চুমু দিয়ে গেছে, তাই বড় চিন্তায় পড়ে গিয়েছিস। এহেন কথাবার্তায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় হ্যারিস। অবাক স্বরে শুধায়, ভূতে চুমু দেয়? এবার কোলের উপর আয়েস করে বসে পিরো। অতঃপর জিজ্ঞাসু স্বরে বলে, দেয় তো, তুই জানিস না? হ্যারিস শুধায়, ঠাট্টা করছ? এতক্ষণে বুঝলি? যাই হোক, এখন বল এত কি ভাবছিলি? পুনরায় চিন্তার রেখা ফুটে ওঠে হ্যারিসের কপালে। বলে, আমি একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমাকে বল, আমার কাছে সবকিছুর সমাধান আছে। হ্যারিস যদিও জানে পিরো ভিত্তিহীন আজগুবি কথা বলবে, তবুও বলে, মনে করো কোনো একটা জিনিস আমার খুবই পছন্দ কিন্তু জিনিসটা অন্যের। তবে না চাইতেও সেই জিনিসটার প্রতি আমার অঢেল ভালোবাসা জন্মেছে। এক্ষেত্রে আমার কি করা উচিত?
পিরো কিছুক্ষণ চুপ থেকে বিচক্ষণতার সাথে উত্তর দেয়, জিনিসটার প্রতি সমস্ত মায়া ত্যাগ কর। পিরোর উত্তরে চমকে যায় হ্যারিস। সে আশা করেনি এমন উত্তর আসবে পিরোর থেকে। আশাহত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আদৌ কি সে পারবে মায়া ত্যাগ করতে? তখনই কক্ষের দ্বারে কেউ কড়া নাড়ে। প্রবেশের অনুমতি পেয়ে কক্ষে প্রবেশ করে রাআদ। অবাক হয় হ্যারিস। তার তো এই কক্ষে আসার কথা নয়। রাআদ এগিয়ে এসে বলে, বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। ধীরে সুস্থে একটি কেদারা টেনে বসে পড়ে রাআদ। অতঃপর কক্ষের চারপাশ একবার পর্যবেক্ষণ করে নিয়ে বলে, আমার স্ত্রীর প্রাণ বাঁচিয়েছেন আপনি। অথচ আপনাকে একবার ধন্যবাদও জানাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। হ্যারিস মুচকি হেসে বলে, ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। তবে একটা কথা, আপনাদের একসাথে অনেক সুন্দর লাগে। এমন কঠিন প্রণয় কি করে অসম্পূর্ণ থাকে বলুন? হয়তো নিয়তি চেয়েছিল আপনাদের এক করতে। তাই তো এত বাধা পেরিয়ে আজ আপনারা একসঙ্গে। অমনি পিরো বলে ওঠে, কচু চেয়েছিল নিয়তি। সব আমার দোয়া বুঝলি। রাআদ ফিরে তাকায় তার দিকে। কপাল কুঁচকে বলে, তাই বুঝি। শুধু শুধুই তোর বউ আমার রক্ত খেতে আসে। রাআদকে খুঁজতে খুঁজতে হ্যারিসের কক্ষের দ্বারে এসে দাঁড়িয়েছে লিয়ানা। তাদের কথোপকথন শুনে কক্ষে প্রবেশ করতে করতে বলে, আমার বরের কান ভাঙাচ্ছিস, বজ্জাত পাখি। চমকে ওঠে সকলে। হ্যারিস একবার তার দিকে তাকিয়েই দৃষ্টি সরিয়ে ফেলে। পিরো দ্রুত ডানা ঝাপটে হ্যারিসের পেছনে লুকায়। বিড়বিড়িয়ে বলে, এ সব সময় সঠিক সময়ে কিভাবে উপস্থিত হয়? রাআদের পাশে এসে দাঁড়ায় লিয়ানা। রাআদ কিছুটা ঝুঁকে যায় তার দিকে। হাত টেনে ধরে ফিসফিসিয়ে বলে, আমাকে ছাড়া থাকতে পারছিলে না বুঝি? চোখ বড় বড় করে তাকায় লিয়ানা। বলে কি এই লোক? দিন দিন তার অসভ্যতার মাত্রা বেড়েই চলেছে। পিরোকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত হাত ছাড়িয়ে নেয় লিয়ানা। না জানি এই পিরোটা আবার কি বলে বসে। মান সম্মান নিয়ে টানাটানি করতে তো এক মুহূর্তও সময় নিবে না সে। তাই পিরো কিছু বলার পূর্বেই সে দ্রুত বলে ওঠে, তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও, যেতে হবে। হ্যারিস শুধায়, কোথায়? রাআদ বলে ওঠে, আরে হ্যাঁ, আমি তো এটাই বলতে এসেছিলাম। আমরা আজ বাড়িতে ফিরে যাব। আপনাকেও যেতে হবে আমাদের সাথে। কিছুটা ইতস্তত করে হ্যারিস, কিন্তু। কোনো কিন্তু নয়। আপনি অনেক সাহায্য করেছেন আমাদের। তার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আপনি আমাদের সাথে যাচ্ছেন মানে যাচ্ছেন। কিছুক্ষণ ভেবে সম্মতি জানায় হ্যারিস। অমনি পিরো চিল্লিয়ে ওঠে, আমাকে নিবি না? শব্দ করে হেসে ওঠে লিয়ানা। বলে, তোকে আবার বলা লাগবে নাকি? তোকে তো ধরে নিয়ে যাব। হ্যারিসের পেছনে আরো সরে যায় পিরো। অতঃপর মাথা বের করে বলে, খারাপ ভ্যাম্পায়ার। লিয়ানা শুধায়, রিকের সাথে দেখা করবি না? দ্রুত তার দিকে উড়ে আসে পিরো। লিয়ানার কাঁধে বসে মুখের সাথে মুখ ডলে আলতো করে। লিয়ানা অধর বাঁকিয়ে বলে, এখন এসেছে। স্বার্থপর পাখি। পিরো চিল্লিয়ে বলতে চায়, আবার পাখি বলেছিস? কিন্তু এখন কিছু বলা যাবে না। তাই চুপ থাকে সে।
কথোপকথন শেষ করে বেরিয়ে যায় লিয়ানা ও রাআদ। হ্যারিস পূর্বের চেয়ে আরও বেশি গম্ভীর হয়ে ওঠে। বিরক্ত হয় পিরো, এর আবার কি হল? নিজেদের কক্ষে এসে লিয়ানা আচমকা শব্দ করে বন্ধ করে দেয় কক্ষের দ্বার। চকিতে তাকায় রাআদ। তার উপর রাগান্বিত নাকি তার প্রিয়তমা? লিয়ানার নিকট এগিয়ে এসে বলে, কি হয়েছে? আমার প্রিয়তমা কি কারণে এত চটে আছে? তোমার সবকিছু মনে পড়ে গেছে অনুভব, অথচ একটাবার আমার কাছে বলার প্রয়োজন মনে করলে না তুমি। কিছুটা অবাক হয় রাআদ। লিয়ানার রাগের কারণ বুঝতে আর বেগ পেতে হয় না তার। সে আলতো করে আকরে ধরে লিয়ানার মুখমণ্ডল। চোখে চোখ রেখে নরম স্বরে বলে, যেই অস্ত্র প্রাণ নিয়েছিল আমার সেই অস্ত্র স্পর্শ করতেই কেমন যেন আবছা চিত্র হানা দিল মস্তিষ্ক জুড়ে। ধীরে ধীরে সবকিছু মনে পড়তে থাকল। ভাবলাম তোমাকে চমকে দেব, তার আর সুযোগ পেলাম কই। একটানে কথাগুলো বলে নিশ্চুপ হয়ে যায় রাআদ। ভেবেছিল হয়তো আরও রাগান্বিত হবে তার স্বর্গীয় পরী। কিন্তু তাকে আরও একবার ভুল প্রমাণিত করে লিয়ানা মিশে যায় তার বক্ষদেশে। একটা হাত আস্তে করে উঠে আসে রাআদের হৃদযন্ত্র বরাবর। স্বস্তির শ্বাস ছাড়ে রাআদ। হাত দুটো বাড়িয়ে দেয় নিজের প্রিয়তমাকে আলিঙ্গন করতে। নিজ বক্ষে মিশে থাকা স্বর্গীয় পরীর প্রণয় যে কতটা তীব্র, তার আন্দাজ আজও করতে পারল না সে। ভ্যাম্পায়ার রাজ্যকে বিদায় দিয়ে জঙ্গলের মাঝ বরাবর এসে দাঁড়িয়েছে রাআদ, লিয়ানা, হ্যারিস। পিরোকে সত্যিই চেপে ধরে আছে লিয়ানা। রেগে মেগে চিৎকার করছে পিরো। রেগে লিয়ানাকে ঠোকর মারতে গেলেই হ্যারিস তাকে টেনে নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। আরও রেগে যায় পিরো। চিল্লিয়ে বলে, দেখে নেব তোদের সবকটাকে। তার চিল্লানিতে পাত্তা দেয় না কেউ। হঠাৎ হ্যারিস হাত বাড়িয়ে তার চোখ চেপে ধরে। কিছুক্ষণ পরেই ছেড়ে দেয়। ততক্ষণাৎ চোখ মেলে নিজেকে অন্য এক জগতে আবিষ্কার করে পিরো। চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে চারদিক ঘুরে ঘুরে দেখতে থাকে। রাস্তায় এসে রাআদ গাড়ি ডেকে দাঁড় করায়। পিরোকে অবাক করে দিয়ে সকলে একে একে সেটাতে উঠে বসে পড়ে। পিরো রাআদের হাতের উপর বসে চিন্তিত ভঙ্গিতে বলে, আমরা এই বাক্সতে বসে যাব। শব্দ করে হেসে ওঠে রাআদ। তাকে বুঝিয়ে বলে, এটাকে গাড়ি বলে। এখানে সকলে এভাবেই যাতায়াত করে। অবশ্য পাখিরা উড়ে উড়েই চলে। রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে পিরো। তাকে কি পাখি বলে অপমান করল অনুভব। রাআদের দিকে চেয়ে কিছু বলবে তার পূর্বেই গাড়ি থেমে যায়। গাড়ি চালক ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, পাখি কথা বলছে কিভাবে? পিরো রাগে গজগজ করতে করতে কিছু বলতে নিলেই তার অধর চেপে ধরে রাআদ। অতঃপর জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, এটা আসল পাখি না। এটা আসলে খেলনা। স্বস্তি পায় গাড়ি চালক। সামনের দিকে ফিরতে ফিরতে বলে, একদম আসল পাখির মতোই লাগছে। বাকি রাস্তা পিরোর অধর চেপে ধরেই যাত্রা করে রাআদ। পিরোর নাস্তানাবুদ অবস্থা দেখে অধর চেপে হাসে লিয়ানা। দ্বারের বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে রাআদ ও লিয়ানা। দুজন অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে। রুকমা রায়হান ঝাড়ু হাতে তাদের সম্মুখেই দাঁড়িয়ে। তার চোখ রাঙানি আর হাতের ঝাড়ু সাক্ষী দেয় সে কতটা রাগান্বিত তাদের উপর।
রুকমা রায়হানের পিছনে রিক পেট চেপে হাসছে। সে পারলে যেন গড়াগড়ি খায় হাসতে হাসতে। বহু কষ্টে হাসি সংবরণ করে অধর চেপে বলে, আহা মা জননী, কি দৃশ্য দেখাইলা তুমি। চোখ গরম করে তাকায় রাত। পাত্তা দেয় না রিক, উল্টে আরো শব্দ করে হেসে ওঠে। তার আজ বেশ লাগছে রাদের চুপসে যাওয়া মুখশ্রী। পুনরায় ধীর কণ্ঠে বলে, আহা। চোখ দুটো যেন জুড়িয়ে গেল। রুকমা রায়হান রাগান্বিত স্বরে শুধায়, তোমরা ঘুরতে যেতে চাইলে আমরা কি বাধা দিতাম। আগামাথা কিছুই উপলব্ধি করতে পারে না রাত। জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই সে পুনরায় ঝাড়ু উঁচিয়ে চিল্লিয়ে ওঠে, বলো, বাধা দিতাম। কিছু না বুঝেই দ্রুত ডানে বামে মাথা নাড়ায় রাত। যার অর্থ, উহু, একদমই না। তাহলে কাউকে না জানিয়ে পালিয়ে ঘুরতে গেলে কেন দুজনে। রাত অবাক দৃষ্টিতে তাকায় লিয়ানার দিকে। সে আপাতত কান ধরে নিষ্পাপ বাচ্চার মতো দাঁড়িয়ে আছে। যেন কিছুই জানে না সে। রাত তাকে ধরে বেঁধে নিয়ে গিয়েছিল। তবে রাত বেশ ভালোই উপলব্ধি করতে পারছে সেই কোনো গণ্ডগোল পাকিয়েছে। রুকমা রায়হান রাগান্বিত স্বরে বলে, কি হলো। ওর দিকে চেয়ে থেকে লাভ নেই। তুমি না বললেও লিয়ানা তোমার মোবাইল থেকে মেসেজ করে জানিয়েই গিয়েছিল। এতক্ষণে রাত উপলব্ধি করতে পারে আসল কাহিনী। কথাটা দ্রুত মস্তিষ্কে গেঁথে নিয়ে ব্যস্ত হয়ে উত্তর দেয়, বাসা থেকে বেরোনোর সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল না। আর পরে মোবাইল চুরি হয়ে গিয়েছিল তাই জানাতে পারেনি মা। কথাটা বলে নিষ্পাপ চাহনি নিক্ষেপ করে রাত। ততক্ষণে তাদের পিছনে হ্যারিস এসে দাঁড়িয়েছে। সে আহাম্মকের মতো চেয়ে আছে ঝাড়ু হাতে দাঁড়ানো মানবীর দিকে। তার কাঁধের ওপর পিরো বসে ড্যাবড্যাব করে চেয়ে আছে তাদের দিকে। বিড়বিড়িয়ে বলে, রক্তচোষা ভ্যাম্পায়ারকে কিনা কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। কি সাংঘাতিক মহিলা। রুকমা রায়হান হ্যারিসকে দেখতে পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রাদের দিকে। সে ধীর কণ্ঠে বলে, আমার বন্ধু। দ্রুত ঝাড়ু ফেলে দেয় রুকমা রায়হান। মনে মনে কতগুলো গালি দেয় রাতকে। অতিথি এনেছে সাথে করে অথচ তাকে একটাবার বলল না। সে কিনা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। হাসি ফুটিয়ে হ্যারিসের উদ্দেশ্যে বলে, তুমি কিছু মনে করো না বাবা। এগুলো বজ্জাত বেশি তাই একটু শাসন করতে হয়। পিরো কিছু বলতে যেতেই তার ঠোঁট চেপে ধরে হ্যারিস। অতঃপর জোরপূর্বক হেসে নরম কণ্ঠে বলে, আমি কিছু মনে করিনি আন্টি। বাইরে দাঁড়িয়ে আছো কেন। ভেতরে আসো। রুকমা রায়হান হ্যারিসকে ডেকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই দৌড়ে গিয়ে সোফায় গা এলে বসে পড়ে রাত। মন ক্ষুণ্ণ হয় রিক। আফসোস করে বলে, কি হতো এই লোকটা একটু দেরিতে আসলে। কতদিন পর এমন মন দুলানো দৃশ্যের দেখা পেলাম তাও শেষ হয়ে গেল লোকটার জন্য। রিকের মুখভঙ্গি দেখে ভ্রু কুঁচকে তাকায় রাত। সে ভালোই বুঝতে পারছে তার আফসোসের কারণ। সকলের অগোচরেই বাঁকা হাসে সে। মনে মনে বলে, বেশ হয়েছে। রুকমা রায়হান পিরোকে দেখে শুধায়, এটা তোমার পাখি। ভারী সুন্দর তো। হ্যারিস কিছু বলার পূর্বেই লিয়ানা বলে, পাখিটা কিনে এনেছি, সুন্দর না। খুব সুন্দর। কিন্তু এইটা কি পাখি। আগে তো কখনো দেখিনি এমন পাখি। এটা বিদেশি পাখি।
কথাও বলতে পারে। পরে শুনিও, আগে নাস্তা পানি নিয়ে এসো। রাআদ ফটাফট উত্তর দেয়, হ্যাঁ তাই তো। রুকমা রায়হান ব্যস্ত হয়ে পড়ে হ্যারিসের আপ্যায়নে। লিয়ানা আর চোখে তাকায় পিরোর দিকে। সে কিছু বলার জন্য ছটফট করছে, কিন্তু হ্যারিস তার মুখ চেপে ধরে আছে। রিক বিরস মুখে এসে বসে তাদের পাশে। লিয়ানা শুধায়, তোমার আবার কি হলো? দুঃখ, বড় দুঃখ আমার এই জীবনে। চোখ ছোট ছোট করে লিয়ানা। অবাক স্বরে শুধায়, তোমার কিসের এত দুঃখ? রনিত রায়হান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, ওর কি দুঃখের শেষ আছে নাকি? মুখ চুপসে যায় রিকের। রনিত রায়হান হ্যারিসের সঙ্গে কুশল বিনিময় করে রিকের পাশে গিয়ে বসে। অতঃপর রিকের চুপসে যাওয়া মুখশ্রীর দিকে চেয়ে ভ্রু উঁচিয়ে বলে, বলবো। রিক ঝড়ের বেগে ডানে বামে মাথা নাড়ায়। রাআদ দ্রুত এগিয়ে আসে। রনিত রায়হানের পাশে বসে ব্যস্ত স্বরে বলে, কি করেছে রিক? সত্যি করে বলো। শব্দ করে হেসে ওঠে রনিত রায়হান। আগ্রহের সাথে তার মুখের পানে চেয়ে আছে সকলে। সবাইকে হতবাক করে দিয়ে রনিত রায়হান বলে ওঠে, রিক প্রেমে পড়েছে। চোখ বড় বড় হয়ে যায় লিয়ানার। রিকের দিকে চেয়ে বলে, ঘটনা কি সত্য? উত্তর দেয় না রিক। রনিত রায়হান পুনরায় বলে ওঠে, ও বলবে কি করে? বলার মতো কাজ করেছে নাকি? রাস্তায় এক শাড়ি পরা রূপসী কন্যার প্রেমে পড়েছিল। পরদিন আবার তাকে দেখতে রাস্তায় গেলে সেই রূপসী হাতে তালি দিয়ে তার থেকে টাকা নিয়েছে। বাক্য সম্পূর্ণ করেই হাসিতে ফেটে পড়ে রনিত রায়হান। মুখ ফুলিয়ে বসে আছে রিক। সে রাগান্বিত স্বরে বলে, এই কথাটা না বললে কি হতো? শুধু শুধু আমার মানসম্মানের ফালুদা করলে নতুন অতিথির সামনে। রাআদ, লিয়ানা, হ্যারিস কিছুক্ষণ হা করে চেয়ে থাকে রিকের দিকে। অতঃপর সকলে একসাথে অট্টহাসিতে ফেটে পড়ে। পিরো কিছু না বুঝতে পেরে বিরক্তি নিয়ে বসে থাকে। তার ওপর হ্যারিস তার মুখ ছাড়ছেই না। তার বুঝে আসে না এগুলো এত খারাপ কেন। রুকমা রায়হান নাস্তা এনে সবাইকে একসাথে হাসতে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু রিকের মুখভঙ্গি দেখে বুঝে যায় হাসির কারণ। তার তো ইচ্ছে করে রিকের মাথা ফাটিয়ে দিতে, চোখে মরিচ ডলে চোখ পরিষ্কার করে দিতে। ছি! তার ছেলে শেষে কিনা তৃতীয় লিঙ্গের মানুষের প্রেমে পড়ল। ভাবনা থেকে বেরিয়ে টি টেবিলে নাস্তা রাখতে রাখতে বলে, সবাই নাস্তা করে নাও তো। রিককে চোখের ডাক্তারের কাছে নিতে হবে। রিক করুণ চোখে তাকায় মায়ের দিকে। বস্তা বস্তা আটা ময়দা মুখে মেখে রাখলে তার কি দোষ? হাসতে হাসতে হ্যারিসের হাত সরে যেতেই চিল্লিয়ে ওঠে পিরো, খারাপ নেকড়ে। চমকে ওঠে হ্যারিস। হতবাক হয়ে চেয়ে থাকে সকলে। লিয়ানা জোরপূর্বক হেসে বলে, ও এমন উল্টাপাল্টা কথাই বলে সবসময়। পিরো পুনরায় কিছু বলতে নিতেই রাআদ বলে, রিককে দেখবে না। মুহূর্তেই আগের কথা ভুলে যায় পিরো। রিকের দিকে উড়ে গিয়ে তার হাতের ওপর বসে বলে, দেখেছি তো, এটাই রিক। রনিত রায়হান অবাক হয়ে বলে, এ তো দেখছি সত্যিই কথা বলতে পারে। রুকমা রায়হান এগিয়ে এসে বলে, তোমার নাম কি? পাখি না বলে নাম জিজ্ঞেস করাতে খুশি হয় পিরো। রিকের হাত থেকে উড়ে গিয়ে রুকমা রায়হানের সম্মুখে গিয়ে উড়তে উড়তে বলে, আমার নাম পিরো। সুন্দর না? মুচকি হাসে রুকমা রায়হান, হুম, অনেক সুন্দর।
রিক শুধায়, তুমি আমার নাম জানলে কিভাবে? অনুভব বলেছিল। বিরক্ত হয় লিয়ানা। রাগান্বিত স্বরে বিড়বিড়িয়ে বলে, দিন দিন এটার বুদ্ধিশুদ্ধি সব লোপ পাচ্ছে। কত করে বলেছি ওখানে গিয়ে অনুভব বলবি না, রাআদ বলবি। আর দেখো পাখিটা সব ভুলে গেছে এখানে এসে। লিয়ানার রাগান্বিত মুখশ্রী দেখে চুপসে যায় পিরো। রিকের দিকে চেয়ে বলে, রাআদের নাম অনুভব রেখেছি। ভালো হয়েছে না? সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে রিক। তখনই পিরো বলে ওঠে, ওদের ভালো লোক সহ্য হয় না তাই তোমাকে নিয়ে হাসছিল। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তোমাকে কিছু বললে সবকটাকে ঠোকর মেরে দেব। হতবাক হয় লিয়ানা। এ তো বড় মির্জাফর হয়েছে। রিক আবেগে আপ্লুত হয়ে বলে, সত্যি? তুই ভালোবাসিস লিয়ানাকে? আচমকা পিরোর প্রশ্নে চমকে ওঠে হ্যারিস। পিরোকে রিকের সাথে বকবক করতে দেখে কিছুটা স্বস্তি পেয়েছিল সে। তাই ছাদে এসেছিল খোলা হাওয়ায় শ্বাস নিতে, অমনি পিরো এসে হাজির। এসেই এমন উদ্ভট প্রশ্ন শুরু করেছে। পিরোকে চেয়ে থাকতে দেখে ব্যস্ত স্বরে বলে, আবার বাজে বকতে শুরু করেছ তুমি। সে কথা ঘুরিয়ে নিতে চাইলেও পিরো ঠিকই ধরতে পেরেছে যে হ্যারিস তার প্রশ্নে বিচলিত হয়ে পড়েছে। সে পুনরায় শুধায়, বল, ভালোবাসিস? তোমার মাথা খারাপ হয়ে গেছে পিরো। তুমি কি ভুলে গেছো আমি একজন নেকড়ে? আমি কি করে একজন ভ্যাম্পায়ারকে ভালোবাসতে পারি? হ্যারিসের উত্তরে সন্তুষ্ট হয় না পিরো। গম্ভীর স্বরে শুধায়, তাহলে কেন ওকে মায়াবী কয়েদখানা থেকে মুক্ত করলি? এতে তো তোর কোনো স্বার্থ ছিল না। কেন ঝুঁকি নিয়ে ওকে মুক্ত করতে গেলি? থতমত খেয়ে যায় হ্যারিস। পাখিটার হয়েছে কি আজ? এ তো আজ তাকে ফাঁসিয়েই ছাড়বে মনে হচ্ছে। হ্যারিস কিছুটা সময় নিয়ে ভেবে উত্তর দেয়, আসিফকে ঘৃণা করি আমি। তার শত্রু, মানে সে অবশ্যই আমার পরম বন্ধু হবে তাই না? ভাবনায় পড়ে যায় পিরো। সন্দেহের স্বরে বলে, বোকা বানাচ্ছিস আমাকে। হ্যারিস গুরুতর ভঙ্গিতে উত্তর দেয়, তুমি এত বুদ্ধিমান, তোমাকে কি করে বোকা বানাবো বলো? এবার যেন পিরোর চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। গর্বে ছোট্ট বুকটা ফুলতে ফুলতে ফেটে যেতে চাইছে। সে প্রফুল্ল মনে বলে, এই প্রথম তুই একটা সত্যি কথা বললি। এতক্ষণে স্বস্তির শ্বাস ছাড়ে হ্যারিস। হয়তো পিরোর মনোযোগ অন্যদিকে নিতেই সে বলে ওঠে, রিক কোথায়? রিকের কথা মনে পড়তেই একটা ডানা সামনে এগিয়ে নিজের কপালে ঠেকায় পিরো। আফসোসের স্বরে বলে, তোর জন্য তো রিকের কথা ভুলতে বসেছিলাম আমি। আমার জন্য? ভ্রু কুঁচকায় হ্যারিস। চটে যায় পিরো। রাগান্বিত স্বরে বলে, তোর জন্যই তো, বাজে নেকড়ে। তোকে করুণ মুখে বসে থাকতে দেখে ভাবলাম ছ্যাঁকা খেলি বোধ হয়। তাই তো সান্ত্বনা দিতে এলাম। তুমি নিজে থেকে এসেছ, সেটাও আমার দোষ। পিরোর একরোখা উত্তর, অবশ্যই তোর দোষ। খবরদার আর কখনো ছ্যাঁকা খাওয়া মুখভঙ্গি করবি না। আমি বিভ্রান্ত হয়ে যায়। হ্যারিসকে ইচ্ছামতো ধুয়ে দিয়ে তাকে বকতে বকতে পিরো নিচে নেমে যায়। পেছনে থেকে হা করে আহাম্মকের মতো চেয়ে থাকে হ্যারিস। নিজ মনে বলে, কি বলে গেল পাখিটা? সে কি খুব দ্রুত পাগল হয়ে যাচ্ছে এর সাথে থাকতে থাকতে? তার ভাবনার মাঝেই পুনরায় ফিরে আসে পিরো।
হ্যারিস দ্রুত শুধায়, ছ্যাঁকা খাওয়া মুখভঙ্গি কেমন হয় পিরো? বিরক্ত হয় পিরো। নেহাত ভ্যাম্পায়ারটা আবার এটাকে ডাকতে পাঠালো, তা না হলে সে মোটেই এর কাছে ফিরে আসত না। বিরক্ত স্বরে বলে, সেটা বুঝতে হলে নিজের মস্তিষ্কে একটু ভালো করে জোর দে। আর এখন দ্রুত নিচে চল, লিয়ানা ডাকছে। হ্যাঁ চলো, আমাকেও রাজ্যে ফিরতে হবে। সিঁড়ির দিকে পা বাড়ায় হ্যারিস। পিরো তার পাশেই উড়তে উড়তে বলে, তুই চলে গেলে আমি খুব দুঃখ পাব রে। মুচকি হাসে হ্যারিস। পিরোকে দুহাতের মধ্যে নিয়ে বলে, আমারও অনেক মনে পড়বে তোমার কথা। তাহলে চলে যাবি কেন? হতাশার শ্বাস ফেলে হ্যারিস। অতঃপর বলে, আমাকে যে যেতেই হবে। যত দ্রুত যাব ততই ভালো সকলের জন্য। সকলের জন্য মানে? থতমত খেয়ে যায় হ্যারিস। নিজেকে সংবরণ করে বলে, মানে আমার রাজ্যের সকলের জন্য। তারা নিচে নামতেই দেখতে পায় আরেক আশ্চর্যজনক দৃশ্য। রুকমা রায়হান রিককে দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত। রিক করুণ চোখে পর্যবেক্ষণ করছে মায়ের কার্যকলাপ। সম্মুখেই লিয়ানা, রাআদ আর রনিত রায়হান সোফায় বসে গালে হাত দিয়ে চেয়ে আছে তাদের দিকে। পিরো বিড়বিড়িয়ে বলে, এই মহিলা তো আসলেই বড় সাংঘাতিক। একবার একজনকে হ্যান্সতা করতে থাকে। ভ্যাম্পায়ারের শাশুড়িরা বোধ হয় এমনই হয়। হ্যারিস হতবাক হয়ে শুধায়, কি হয়েছে আন্টি? ওকে এভাবে বাঁধছেন কেন? রুকমা রায়হান দড়িতে গিট লাগাতে লাগাতে উত্তর দেয়, ওকে চোখে ডাক্তারের কাছে নিতে হবে। যেন পালাতে না পারে তাই এই ব্যবস্থা। রিকের মুখভঙ্গি এবার যেন আরও করুণ হয়। অতিথির সামনে তাকে এত বড় অপমান। সে রাগান্বিত স্বরে বলে ওঠে, আমি আগেই বুঝেছিলাম তুমি আমার নিজের মা নও। সত্যি করে বলো আমার আসল মা কোথায়? তুমি আর বাবা মিলে তাকে গুম করে দাওনি তো? রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে রুকমা রায়হান। রনিত রায়হান সোফা ছেড়ে উঠতে উঠতে রাআদের উদ্দেশ্যে বলে, পাগলাগারদে কল লাগাতো, আজ এটাকে আমি সঠিক স্থানেই রেখে আসব। চিল্লিয়ে ওঠে রিক, কে আছো? বাঁচাও আমাকে। রায়হান বাড়িতে ছেলে ধরা এসেছে। তেতে ওঠে রনিত রায়হান, বজ্জাত ছেলে, বাপকে ছেলে ধরা বলিস? তোর মা তোকে চোখের ডাক্তারের কাছে না নিলেও আমি তোকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যাবই। আমি একজন ভবিষ্যৎ ডাক্তার। আমার মতো মেধাবী ব্যক্তিকে কিনা তোমরা এভাবে অপমান করছো? অবাক কণ্ঠে শুধায় রিক। ঝাড়ু হাতে তেড়ে আসে রুকমা রায়হান। রিক দৌড়ে লিয়ানার পেছনে লুকায়। কিঞ্চিত রাগান্বিত স্বরে লিয়ানার উদ্দেশ্যে বলে, আরে বাঁচাও আমাকে। তোমার বন্ধু লাগি না আমি। দেখছো না তোমার বন্ধুর পেছনে কতগুলো দুর্যোগ একসাথে ধেয়ে আসছে? লিয়ানা কিছু বলার পূর্বেই চিৎকার করে ওঠে রুকমা রায়হান, কি বললি? তোর মতো মাথাপাগলকে আমি জন্ম দিয়েছি। হাসপাতালে বদলে গিয়েছিলি নাকি সত্যি করে বলতো? ঘরের আবহাওয়া ধীরে ধীরে গরম হয়ে উঠছে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে রাআদ, থামো। নিমেষেই থেমে যায় সমস্ত হট্টগোল। রুকমা রায়হান বিরক্ত মুখে চলে যায় নিজের কক্ষে। পেছনে পেছনে রনিত রায়হান ও হাঁটা ধরে। রিক মিনমিন করে পিরোর কাছে গিয়ে দাঁড়ায়। ফিসফিসিয়ে বলে, চলো আমার কক্ষে যায়। রিকের কাঁধে এসে বসে পিরো। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বকবক করতে থাকে দুজনে।
তারা চলে যেতেই হ্যারিস বলে, এখন আমাকে যেতে হবে। অবাক হয় লিয়ানা। সুধায়, আজই চলে যাবেন? হ্যাঁ, রাজ্যের অবস্থা তো জানেনই। জানি না আমার অবর্তমানে কি পরিস্থিতি হয়েছে। রাআদ এগিয়ে এসে বলে, একটা দিন অন্তত থেকে যেতে পারতেন। আমার যাওয়াটা জরুরি, আবার না হয় আসব কোনোদিন। বাক্য সম্পূর্ণ করে মুচকি হাসে হ্যারিস। তাদের থেকে বিদায় নিয়ে সে বেরিয়ে পড়ে রাজ্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ পেরিয়ে যাবার পরেও লিয়ানাকে সেদিকেই চেয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় রাআদ। হেয়ালি স্বরে বলে, কষ্ট হচ্ছে বুঝি? আকস্মাৎ প্রশ্ন চমকে ওঠে লিয়ানা। রাআদের হেয়ালি বুঝতে পেরে তার দিকে চেয়ে বলে, তা তো হচ্ছেই একটু। বিরক্ত হয় রাআদ। কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, কষ্ট পাবার কি আছে? কি হয় সে তোমার? তুমি শুধু আমার জন্যই কষ্ট পেতে পারো। অন্য কারো জন্য কষ্ট পাবার স্পর্ধাও করো না প্রিয়তমা। সেই অধিকার তোমাকে আমি দেয়নি। রাআদের চোখে মুখে অস্পষ্ট এক ক্রোধ ফুটে উঠেছে। সামান্য এগিয়ে আসে লিয়ানা। রাআদের দিকে ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে শুধায়, জ্বলছে। জ্বলবে কি, পুড়ছে আমার পুড়ছে। শুধু পুড়ছে না, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মুচকি হাসে লিয়ানা। কিছু বুঝে ওঠার পূর্বেই আকরে ধরে রাআদকে। মুখ গুজে দেয় তার বক্ষদেশে। আচমকা হামলে পোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পা পিছিয়ে যায় রাআদ। নিজেকে নিয়ন্ত্রণ করে আবেগঘন কণ্ঠে বলে, কেন এমন যন্ত্রণা দাও? তুমি কি জানো না আমার স্বর্গীয় পরীর পাশে অন্য পুরুষের উপস্থিতি কতটা নিদারুণ যন্ত্রণায় ফেলে আমাকে? প্রিয় পুরুষের আবেগঘন স্বীকারোক্তিতে আরও শক্ত হয় লিয়ানার বাহুবন্ধন। পুরুষটার বক্ষে আজ যেন সে পরিপূর্ণ প্রণয়ের স্বাদ পাচ্ছে। এই পুরুষটাকে পেতে কত বাধাই না অতিক্রম করতে হয়েছে। গ্রিন ফরেস্টের মাঝ বরাবর এসে দাঁড়িয়েছে হ্যারিস। চোখ বন্ধ করতে নিয়ে আবার পেছনে ফিরে তাকায়। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ বেয়ে। পেরিয়ে আসা রাস্তার দিকে চেয়ে কাতর স্বরে বলে, তুমি যখন আমার ভাগ্যে ছিলেই না, তাহলে কেন তোমার প্রতি আমার এত মায়া? এই নিষিদ্ধ প্রণয়ের শেষ পরিণতি যে বড় ভয়ঙ্কর হয়। তুমি অন্যের জেনেও দেখো কেমন বেহায়া হয়ে উঠেছে আমার হৃদয়। তুমি কারোর না হলেও একজন ভ্যাম্পায়ারের জন্য নেকড়ের এমন অনুভূতি কি গ্রহণযোগ্য হতো? কিছুক্ষণ থেমে বড় করে একটা শ্বাস নিয়ে পুনরায় বলে, তুমি না হয় আমার একতরফা প্রণয় হয়েই থেকো। কয়েক বর্ষ পরেও এভাবেই তোমার জন্য দীর্ঘশ্বাস ফেলব। মাঝ রজনীতে কারণ ছাড়াই তোমায় ভেবে মুচকি হাসব। আমার প্রণয়ের কারণ নাই বা হলে আমার দীর্ঘশ্বাসের কারণ হবে কি তুমি? সমাপ্ত।